Okay, hello everybody. Welcome to the class. Hopefully you can listen to me. Okay, could you please let me know whether you can listen to me or not? And if you can listen to me, you can write down yes in the chat box. Okay, and maybe the sound is clear. Let's get started. As I have earlier mentioned, we are going to go through the class of, we are going to learn how to solve true false not given in IELTS reading. And this is particularly, okay, so let's start. In the previous class, we have covered some of the question types for true false not given. And if I mention, the first one was comparison. And second one was superlative, right? So in this part of the class, we are going to go through the lesson for modifier. So you can write down modifier on the page. সবাই একটু পেজের উপরে modifier এটা লিখে নেবেন। Modifier. তো মডিফায়ার নিয়ে যে আমাদের কনসেপ্ট যেটা আমাদের থাকা উচিত, বিশেষ করে রিডিং এর ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চনেই কিছু কি থাকবে, একটা মানে পার্টিকুলার ফোকাসিং পয়েন্ট থাকতে পারে, যেটা আমরা বলি মডিফায়ার। এবং আমি একটা এক্সাম্পল দিই সেটা কিভাবে কনসেপ্টটা গ্রো করে। যেমন এখানে আমি একটা কোয়েশ্চন লিখলাম, কোয়েশ্চনটাতে লিখেছে মোস্ট students are present in class. Students are present in the class. এটা হচ্ছে কোয়েশ্চন। নাম্বার 2 তে আছে প্যাসেজ 2 যেটা লিখছি, in the class। প্যাসেজ 3 তে লিখলাম present in the class। অনেক লেখা আছে all students are present in the class, that is the question, right? তাহলে কোয়েশ্চনে বলছে সবগুলো স্টুডেন্টই প্রেজেন্ট আছে। লেখা আছে অল স্টুডেন্টস আর প্রেজেন্ট, এবং প্যাসেজ 3 তে বলা হচ্ছে এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। আপনাদেরকে আমি জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, আপনারা একটু অ্যান্সার গুলো লিখবেন যে কোনটার অ্যান্সার কি হয়। অর্থাৎ প্যাসেজ 1 এর অ্যান্সারটা কি হবে, প্যাসেজ 2 এর অ্যান্সারটা কি হবে, প্যাসেজ 3 এর অ্যান্সারটা কি হবে। আপনারা সবাই চ্যাট বক্সে লিখবেন, অর্থাৎ অ্যান্সার গুলো ট্রু হয়, ফলস হয়, নাকি নট গিভেন হয়। অ্যান্ড ইউ উইল বি গিভেন অনলি 1 মিনিট ফর দ্যাট।
ওকে, একজন বলছিলেন যে সাউন্ড ক্লিয়ার না, এবার কি সাউন্ডটা ক্লিয়ার? একটু জানাবেন তো আবার, সাউন্ডটা কি? ওকে, এবার এবার কি সাউন্ড ক্লিয়ার? নাও, নাও ইজ ইট ক্লিয়ার? সাউন্ডটা কি এখন ক্লিয়ার, শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি অ্যান্সার গুলো দিচ্ছি, দেখেন। প্রথমেই আমি ফার্স্ট কোয়েশ্চন নিয়ে ডিসকাস করি। প্রথম কোয়েশ্চনে যেটা আছে, কোয়েশ্চনটা বলছি জাস্ট, হ্যাঁ। কোয়েশ্চনে লেখা আছে যে অল, কোয়েশ্চনে আই রিপিট কোয়েশ্চন, অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। অল স্টুডেন্ট মানে 100%, অর্থাৎ সব স্টুডেন্টই কি আছে, প্রেজেন্ট আছে। সো এটা দ্বারা বোঝাচ্ছে 100%। অল স্টুডেন্ট প্রেজেন্ট মানে কয় পার্সেন্ট বোঝাচ্ছে? 100%। এবার প্যাসেজে ওয়ানে লেখা আছে স্টুডেন্টস আর প্রেজেন্ট, সেটা কত পার্সেন্ট? আমি কিন্তু এটা জানি না, তার মানে আমার ইনফরমেশনটা ফুল দেয়া নাই। আমার উত্তর কিন্তু হবে নট গিভেন। পরে দেয়া আছে দেখেন, আ ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট। কোয়েশনে বলছে অল স্টুডেন্ট, অল মানে 100%, আর এ ফিউ মানে হইতে পারে ধরেন 30%, 20% স্টুডেন্ট প্রেজেন্ট, তার মানে কিন্তু 100% না। তাহলে এই ক্ষেত্রে আমার স্টুডেন্ট কি মানে আমার অ্যান্সারটা কি হবে? ফলস। আর প্যাসেজ থ্রিতে বলছে এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এভরি স্টুডেন্ট মানে সবাই প্রেজেন্ট, 100% প্রেজেন্ট। তাহলে কোয়েশ্চনে বলছে 100%, প্যাসেজেও বলছে 100%, আমার উত্তর হবে ট্রু। সো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা আবার কি, আমি একটু রিপিট করি। কনসেপ্ট হচ্ছে ধরেন আপনার কোয়েশ্চনে আছে অল স্টুডেন্ট, তাহলে প্যাসেজে যদি অল স্টুডেন্টের মতো কোনো একটা মডিফায়ার এর সিনোনিমাস ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে আমার উত্তরটা হবে ট্রু। অর্থাৎ মডিফায়ার যদি সেম হয়, উত্তর হবে ট্রু। পরেরটা হচ্ছে মডিফায়ার যদি, যেমন এখানে আছে অল, অল মানে 100%, আর এখানে আছে এ ফিউ, মানে মডিফায়ার দেয়া আছে বাট সেম মডিফায়ার না, তাহলে আমার উত্তরটা হবে ফলস। মডিফায়ার চেঞ্জ হলে উত্তর হবে ফলস। আর প্যাসেজ ওয়ানে মডিফায়ারটা দেয়াই নাই, এই ক্ষেত্রে আমার উত্তর হবে নট গিভেন। সো দ্রুত এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন, মেবি ডান। আচ্ছা, এবার চলেন আমরা একটু সলভ করি। যেমন এখানে দেখেন, আমরা মডিফায়ারের অনেকগুলো ক্যাটাগরাইজেশন দেখতে পাবো। আহ যেমন 1 to 6 অনেকগুলো ক্যাটাগরির মডিফায়ার দেখতে পাচ্ছেন। যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ানে লেখা আছে ভার্চুয়ালি নীল এন ইনসিগনিফিক্যান্ট নাম্বার, আবার হচ্ছে রেয়ারলি, আবার হচ্ছে নেগলিজিবল। আপনারা একটু বলবেন তো যে এইগুলো দিয়ে কোনটা দিয়ে কত পার্সেন্ট বোঝাচ্ছে, বাট এটার জন্য আমি আপনাদেরকে একটা গ্রাফ শো করি আগে, প্রবাবলি গ্রাফটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার হবে। সো এবার আপনারা গ্রাফ সহ দেখতে পাচ্ছেন, রাইট? সো এবার বলবেন তাহলে কোনটা দিয়ে কত পার্সেন্ট বোঝাচ্ছে। যেমন আমি আবার একটু রিপিট করি, প্রথমে যেটা আছে কি নিয়ারলি, ভার্চুয়ালি নীল, তারপরে ইনসিগনিফিক্যান্ট, তারপরে নেগলিজিবল, তারপরে হচ্ছে রেয়ারলি। আচ্ছা, এটা দ্বারা কি 100% বোঝায়? এটা দ্বারা কি 70% বোঝায়? এটা দ্বারা কি 50% বোঝায়? এটা দ্বারা কি 30% বোঝায়? এটা দ্বারা কি 5% বোঝায়? জাস্ট একটু লিখবেন যে এটা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে। ইয়েস, এটা দ্বারা 5% কে বোঝাচ্ছে। তারপরে এ ফিউ মাইনরিটি স্মল নাম্বার অকেশনালি, এইটা দ্বারা কত পার্সেন্ট কে বোঝাচ্ছে? চ্যাট বক্সে লিখবেন। আ ফিউ মাইনরিটি, তারপর হচ্ছে অকেশনালি, ইয়েস, 30%। দেন অলওয়েজ, এভরিওয়ান, দ্য এন্টায়ারিটি, কত পার্সেন্ট কে বোঝায়? দিস ইজ 100%। দেন all but a few, the majority, most, little doubt, এটা ধরেন 70% প্লাস, বা এটা 80-90% হইতে পারে। তারপরে হচ্ছে নীল, জিরো, নোবডি, অ্যাবসলিউটলি নান, এটার মানে হচ্ছে 0%।
আর শেষে যেটা আছে রাফলি হাফ, সামটাইমস, নিদার ওয়ান ওয়ে নট দ্য আদার, নো পার্টিকুলার এমফাসাইজ ইদার ওয়ে। এইটা দ্বারা কয় পার্সেন্ট বোঝাচ্ছে? রাফলি হাফ, তার মানে 50%। সো এইগুলো হচ্ছে মডিফায়ার কি পার্সেন্টেজ, মডিফায়ারের যে পার্সেন্টেজ। এবার আমাদের কোয়েশনে ধরেন আছে, কোয়েশনে আছে আমি যে কোনো একটা এক্সাম্পল দিই। কোয়েশনে ধরেন লিখা আছে, ফর এক্সাম্পল কোয়েশনে আছে অলওয়েজ। কোয়েশনে কি আছে? অলওয়েজ। এবার আপনি ধরেন প্যাসেজে যে পাইলেন রেয়ারলি, চ্যাট বক্সে লিখেন তো আমার অ্যান্সারটা কি হবে। কোয়েশনে আছে অলওয়েজ, প্যাসেজে পাইবেন রেয়ারলি, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? হ্যাঁ, আমার অ্যান্সারটা কি হবে? ফলস। কারণ মডিফায়ার তার ক্যাটাগরি কি করছে? চেঞ্জ করলো। গট ইট? মডিফায়ার যদি ক্যাটাগরি চেঞ্জ করে তাহলে উত্তর কি হয়? ফলস হয়। যেমন আমি আবারও যেমন লিখলাম যে কোয়েশ্চনে আছে আ ফিউ, যেমন আ ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট। প্যাসেজে আপনি গিয়ে পাইলেন নোবডি ইজ প্রেজেন্ট অথবা নান অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। বলেন উত্তর কি হবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চন, আর এটা হলো প্যাসেজ। কোয়েশ্চনে আছে আ ফিউ, প্যাসেজে আছে নোবডি। উত্তরটা কি হবে? চ্যাট বক্সে লিখবেন। ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? উত্তর নট গিভেন না, উত্তর কি হবে? ফলস। কেন ফলস হবে? কোয়েশ্চনে লিখে আছে এফ ইউ, আর প্যাসেজে আছে ধরেন নোবডি। মডিফায়ার তার ক্যাটাগরি চেঞ্জ করলো। ক্যাটাগরি চেঞ্জ অর্থাৎ ওয়ানেরটা, ওয়ানের পরিবর্তে যদি থ্রি হয়, অথবা আপনি টু এর পরিবর্তে ফোর, ক্যাটাগরি চেঞ্জ, তার মানে উত্তর হয়ে যাবে ফলস। আবার ধরেন কোয়েশ্চনে আছে মেজরিটি, যে মেজরিটি অফ দ্য পিপল আর ইন্টেলিজেন্ট। প্যাসেজে যে পাইলেন এ স্মল নাম্বার অফ পিপল আর ইন্টেলিজেন্ট। উত্তর কি হবে বলেন? সবাই চ্যাট বক্সে লিখবো। উত্তর কি হবে? ফলস। আচ্ছা, আমি আরেকটা চেক করি, একটু ক্রস ম্যাচিং করছি বিকজ এটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করবে। ধরেন কোয়েশ্চনে আছেন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পার্টিসিপেশন ইজ নীল। কোয়েশ্চন আছে নীল, আর আপনি প্যাসেজ যা পাইলেন নো বডি। উত্তর কি হবে? কোয়েশ্চনে আছে নীল, প্যাসেজে যা পাইলেন নো বডি। ইয়েস, উত্তর কি হবে? ট্রু। আচ্ছা, এবার ধরেন কোয়েশ্চনে আপনি পাইছেন অকেশনালি, প্যাসেজে যে একটাও পান নাই। কোয়েশ্চনে পাইছেন অকেশনালি, প্যাসেজে যে একটাও পান নাই। ইয়েস, উত্তর হবে নট গিভেন। তার মানে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। আমি আবার একটু রিভিউ করছি। কনসেপ্টটা হচ্ছে আপনি কোয়েশ্চনে যদি, অর্থাৎ মডিফায়ার, মডিফায়ার যদি সেম হয় উত্তর হবে ট্রু। মডিফায়ার যদি ক্যাটাগরি চেঞ্জ করে তাহলে উত্তর হবে ফলস। মডিফায়ার যদি মিসিং হয় উত্তর হবে নট গিভেন। এটার একটা স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হয়। ওকে, হোপফুলি ইটস ক্লিয়ার। লেটস চেক আমরা কতটুকু বুঝতে পারলাম।
এবার আমরা কিছু ক্যামব্রিজের কোয়েশ্চন চলেন সলভ করি। ক্যামব্রিজের কিছু কোয়েশ্চন সলভ করব, যে কোয়েশ্চন গুলোর মধ্যে এই পার্সেন্টেজের একটা কি আছে, পার্ট অবশ্যই আছে। যেমন এখানে আপনারা প্রথমে যে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা একটু পড়ি, জাস্ট একটু বড় করে দিচ্ছি। ওকে, দেখেন উপরেরটা হচ্ছে কোয়েশ্চন আর নিচেরটা হচ্ছে প্যাসেজ। পরেরটা কোয়েশ্চন, নিচেরটা হচ্ছে প্যাসেজ। যেমন কোয়েশ্চনে লিখছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর, অধিকাংশ ভিজিটর স্টার্টেড সার্চিং দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। অধিকাংশ যারা আছেন ভিজিটর, তারা কি করছেন, ওয়েবসাইট সার্চ করছেন জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে। এবার এটা হচ্ছে আমার প্যাসেজ। তাহলে আপনাদের কাজ হলো আপনারা একটু প্যাসেজটা পড়েন, প্যাসেজটা পড়বেন এবং প্যাসেজটা পড়ে আমার কোয়েশ্চেন নাম্বার 1 এটার উত্তর ট্রু হয়, ফলস হয় নাকি নট গিভেন হয় চ্যাট বক্সে লিখবেন। সো রিড দ্য প্যাসেজ, খুবই মাত্র 2 লাইনের প্যাসেজ, পড়েন এটা, পরে উত্তরটা লিখেন। ওকে, লেটস গেট দ্য আনসার নাও। দেখেন কোয়েশ্চনে বলছে অধিকাংশ ভিজিটর স্টার্ট করেন ওয়েবসাইট সার্চ করা জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে। প্যাসেজে বলছে অন দ্য ওয়েবসাইট visitors can search for activities not solely by geographical location but also by particular nature of the activity। বলছে ভিজিটর যারা আছে তারা জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়েও পায়, আবার অন্যান্য অ্যাক্টিভিটির বা পার্টিকুলার নেচারের অ্যাক্টিভিটির মাধ্যমে কি তারা এটারে মানে চুজ করে, ওয়েবসাইটটা চুজ করে। এবার একটু আমাকে জাস্ট বলবেন এখানে ভিজিটরের সংখ্যা কেমন, এটা কি মোস্ট ভিজিটর, এটা কি ফিউ ভিজিটর, এটা কি অল ভিজিটর, এই অর্থাৎ মডিফায়ার কি আসলে এই জায়গায় দেয়া আছে, প্যাসেজে কি মডিফায়ার গিভেন? না, প্যাসেজে তাহলে মডিফায়ারটা কি আছে, মিসিং আছে। তাহলে প্যাসেজে যদি মডিফায়ার মিসিং হয় উত্তর কি হয়, নট গিভেন। হোপফুলি ইটস ক্লিয়ার। ওকে, নেক্সট প্যাসেজে যাচ্ছে, দেখেন নেক্সট কোয়েশ্চন উইথ প্যাসেজ। কোয়েশ্চনে লেখা আছে দেখেন, most people have the potential to be creative. Most people have the potential to be creative. Most মানে অবশ্যই 70% প্লাস, এটা হইতে পারে 80%, হইতে পারে 90%। আচ্ছা, সবারই কি আছে, সম্ভাবনা আছে ক্রিয়েটিভ হওয়ার। সো দিস ইজ দ্য প্যাসেজ, অ্যাগেইন আমরা পড়বো এবং অ্যান্সার করবো। সবাই আবার একটু পড়েন, অ্যান্সার করেন যে ট্রু, ফলস নাকি নট গিভেন। সবাই অ্যান্সার লিখবেন।
অ্যান্সারটা ট্রু হচ্ছে, ফলস হচ্ছে, নাকি নট গিভেন? ওকে, লেটস ট্রাই টু গেট দ্য অ্যান্সার নাও। বলছে দেখেন, স্টাডিজ এট হার্ভার্ড business school show that although some individuals may be more creative than others, কিছু মানুষ হইতে পারে একজনের চেয়ে আরেকজন বেশি ক্রিয়েটিভ, অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ ইন দ্য রাইট সার্কামস্টেন্স, সঠিক সময় কিন্তু সবাই কি হইতে পারে, ক্রিয়েটিভ হইতে পারে। সবাই না, বলছে যে অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল, অলমোস্ট এভরি এর মানে হচ্ছে অধিকাংশ, অর্থাৎ মোস্ট। তাহলে কোয়েশ্চনে ছিল মোস্ট, অর্থাৎ 70% প্লাস। আর এখানে অলমোস্ট এভরি, এটার মানে হচ্ছে 70% প্লাস। তাহলে মডিফায়ার কি ক্যাটাগরি চেঞ্জ করলো নাকি সেম আছে বলেন? মডিফায়ার তার ক্যাটাগরি কি চেঞ্জ করছে নাকি সেম? সেম। তাহলে মডিফায়ার সেম হলে উত্তর কি হবে? ট্রু। গট দ্য পয়েন্ট? আচ্ছা, এটা তাহলে আমাদের হচ্ছে মডিফায়ারের ফাংশন। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেটা আমরা বলি ডিফারেন্স বিটুইন ফলস এবং নট। জাস্ট একটু আমি কারেকশনটা করে নেই। ওকে, এবার দেখেন আমরা করব যে ফলস এবং নট গিভেন এর মধ্যে পার্থক্যটা আসলে কি। কারণ আপনারা যখন রিডিং প্যাসেজ সলভ করতে যান তখন আপনার কাছে একবার মনে হবে যে উত্তরটা হচ্ছে ট্রু, ফলস, আবার আরেকবার মনে হবে যে উত্তরটা হচ্ছে কি নট গিভেন। এই দুইটার মধ্যে বিশেষ করে অনেক বেশি কি তৈরি হয়, কনফিউশন তৈরি হয়। তাহলে আমরা এবার টাইটেল দেই, ডিফারেন্স বিটুইন ফলস এন্ড নট গিভেন। নট গিভেন এবং ফলস হওয়ার পার্থক্য কি? সবাই খাতায় লিখবো, ফলস এবং নট গিভেন এর মধ্যে কি পার্থক্য কি। যেমন একটা কোয়েশ্চনের উত্তর, একটা কোয়েশ্চনের অ্যান্সার যদি ফলস হয়, একটা কোয়েশ্চনের অ্যান্সার যদি ফলস হয়, তাহলে ওইটার ফলস হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। ফলস হওয়ার কন্ডিশন দুইটা। তাহলে এবার আমরা প্রথম কন্ডিশন নিয়ে একটু ডিসকাস করি। ফলস হওয়ার প্রথম কন্ডিশন কি? ফলস হওয়ার জন্য প্রথম যে কন্ডিশন, অর্থাৎ কন্ডিশন ওয়ান হচ্ছে যে ফলস হতে হলে অবশ্যই একটা কোয়েশ্চনের যে পার্টিকুলার একটা পয়েন্ট, সেই পয়েন্টের অ্যান্টোনিম থাকতে হবে। তাহলে ফলস হওয়ার একটা কন্ডিশন হচ্ছে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম বলতে কি, যেমন কোয়েশ্চনে ধরেন আছে গুড, প্যাসেজে পাইছেন ব্যাড, অ্যান্সার হবে ফলস। কারণ আপনি গুডের অ্যান্টোনিম কি পাইছেন? ব্যাড পাইছেন। তাহলে আমার উত্তরটা ডিরেক্টলি কি হয়ে যাচ্ছে? ফলস হয়ে যাচ্ছে। সো নাও আমি যেটা চাই, এখানে দেখেন আপনাদেরকে একটা চার্ট দেওয়া হয়েছে। এখানে অনেক চার্টের মধ্যে অনেকগুলো কি দেওয়া আছে, আই মিন অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এই চার্টের মধ্যে। আমরা এবার যেটা ফাইন্ড আউট করব যে এখানে কোন ওয়ার্ডের অ্যান্টোনিম কি দেয়া আছে। যেমন আমি যদি একটু এটা নিয়ে একটু ডিসকাস করি, ডিসএগ্রি। এটা হচ্ছে লেফট পার্টে যেটা ডিসএগ্রি। আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন তো যে ডিসএগ্রির অ্যান্টোনিম ডান পাশে কোনটা দেয়া আছে? ডিসএগ্রির অ্যান্টোনিম, ডিসএগ্রির অ্যান্টোনিম কি দেয়া আছে একটু চ্যাট বক্সে ফাইন্ড আউট, জাস্ট লিখবেন।
আচ্ছা, কোয়েশনের অর্থাৎ লেফট পার্টে ছিল কি ডিসএগ্রি, তাহলে ডিসএগ্রির সিনোনিমাস মানে অ্যান্টোনিম, সরি, ডিসএগ্রির অ্যান্টোনিম হইতে পারে কি স্ট্রেংথেন বাই সাপোর্ট। তার মানে এটারে সাপোর্ট, অর্থাৎ এটারে কি করা হয়েছে, সাপোর্ট দিয়ে শক্তিশালী করা হয়েছে। এইটা কিন্তু ডিসএগ্রির কি অ্যান্টোনিম। এইভাবে একটু বাকিগুলো ফাইন্ড আউট করেন তো কোনটার অ্যান্টোনিম কি। যেমন আমি যদি আপনাদেরকে একটু কুইকলি হেল্প করি, যেমন এখানে আছে নাম্বার ওয়ানে ইউনিক টু দ্য রিজন, জাস্ট লিখবেন ইউনিক টু দ্য রিজন, এটার অ্যান্টোনিম কি ডান পাশে। ইউনিক টু দ্য রিজন মানে হচ্ছে এই রিজিয়নে আলাদা। ইয়েস, এই রিজিয়নে আলাদা মানে এই রিজিয়নে যেটা আছে অন্য জায়গায় সেটা নাই, এর মানে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা সব জায়গায় পাওয়া যায়। নাম্বার টু দেখেন লিখছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। আচ্ছা ধরেন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, এর অ্যান্টোনিম হইতে পারে রিকানেক্টিং। প্রথমবার না, অন্য আর একটা টাইম হইতে পারে, বা দ্বিতীয়বারের মতো, তৃতীয়বারের মতো, এটা বুঝাইতে পারে। দেন সাউথ আমেরিকা, সবাই একটু চ্যাট বক্সে লিখবেন তো সাউথ আমেরিকার অ্যান্টোনিম কি হইতে পারে। সাউথ আমেরিকার অ্যান্টোনিম, ওকে, অনেকেই লিখছেন নর্থ আমেরিকা। ক্লিয়ার, এটাতে আমি আলাদা একটা মার্ক দিয়ে রাখলাম। সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা আলাদা একটা মার্ক দিয়ে রাখলাম, বাট আপনারা যেহেতু বলছেন আমি এটা অন্য কালার দিয়ে দিই, ব্ল্যাক দিচ্ছি। আচ্ছা, এবার ভেরিস, ভেরিস মানে কি আলাদা আলাদা, বলেন তো এটার অ্যান্টোনিম কি হইতে পারে। ইয়েস, এটার অ্যান্টোনিম হচ্ছে একই রকম, ওয়ে দ্য সেম, ওয়ে দ্য সেম। তারপরে প্রফেসর ম্যাকফার্লেন্স, এটার অ্যান্টোনিম কি হইতে পারে। প্রফেসর ম্যাকফার্লেন্স, ওকে, প্রফেসর জেমস। আচ্ছা, তারপরে দেখেন ওয়েক্স এন্ড পোর্সেলিন, এটার অ্যান্টোনিম কি হইতে পারে। উড, ওকে। রিডাকশন, রিডাকশনের অ্যান্টোনিম কি হইতে পারে। রিডাকশন মানে কি কমে যাওয়া, এটার অ্যান্টোনিম বুম, বেড়ে যাওয়া। এটার একটা স্ক্রিনশট দিবেন সবাই। আচ্ছা দেখেন, আমরা আমরা কিন্তু কন্ডিশন পড়তেছি, কিসের কন্ডিশন, ফলস হওয়ার কন্ডিশন। কি কি কারণে একটা স্টেটমেন্ট ফলস হইতে পারে। প্রথম কন্ডিশন দিয়েছি কি, যে একটা স্টেটমেন্টের কন্ট্রাডিক্ট বা অ্যান্টোনিম কোনো তথ্য বা অ্যান্টোনিমাস কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকতে পারে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এবং এর মধ্যে একটা বিষয় উঠে আসলো, দেখেন আমরা দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড, যেটা প্রথম ওয়ার্ড হচ্ছে সাউথ আমেরিকা, আমরা বলছি যে এটার অ্যান্টোনিম হচ্ছে নর্থ আমেরিকা। প্রফেসর ম্যাকফার্লিন্স, আমরা বললাম যে এটার অ্যান্টোনিম হচ্ছে জেমস। আর একটা হচ্ছে ওয়েক্স এন্ড পোর্সেলিন, আমরা বললাম যে এটার অ্যান্টোনিম কি, এটার অ্যান্টোনিম হচ্ছে উড। এবার ধরেন আমি একটা স্টেটমেন্ট এখানে লিখি, আমি ধরেন লিখলাম যে জ্যাক, ধরেন একজন মানুষ, জ্যাক ইজ গুড, জ্যাক ইজ কি গুড, এটা হচ্ছে প্যাসেজ, সরি কোয়েশ্চন। ধরেন প্যাসেজ আপনি যা পাইলেন, মাসুম ইজ, বা আমি ধরেন জ্যাকের আরেক বন্ধু হচ্ছে জেমস, জেমস ইজ ব্যাড, জেমস ইজ ব্যাড। এবার দেখেন কোয়েশ্চনে বলছিল জ্যাক ইজ কি গুড, আর প্যাসেজে পাইছেন জেমস ইজ ব্যাড। এবার বলেন এখানে জ্যাক এবং জেমস তারা কি একে অপরের অ্যান্টোনিম, অর্থাৎ জ্যাক এবং জেমস এটা কি একটা আরেকটার অ্যান্টোনিম হইতে পারে। ধরেন বাংলাদেশের অ্যান্টোনিম কি ইন্ডিয়া, বা ইন্ডিয়ার অ্যান্টোনিম কি ইউএসএ, একটা কান্ট্রি কি আর একটা কান্ট্রির অ্যান্টোনিম হইতে পারে, না। দ্য অ্যান্সার ইজ না।
তাহলে আমি যেটা লিখে রাখবো যে কান্ট্রি or any name can never be the antonym of another name. একটা নাম কোনোদিন আর একটা নামের অ্যান্টোনিম হইতে পারে না। ক্লিয়ার? তাহলে এখানে যেটা ছিল দেখেন, এখানে যেটা ছিল যেমন প্রথমেই ছিল কি সাউথ আমেরিকা, তার মানে সাউথ আমেরিকা নর্থ আমেরিকার অ্যান্টোনিম না। প্রফেসর ম্যাকফার্লেন্স, এটা প্রফেসর জেমসের অ্যান্টোনিম না। তারপরে ওয়্যাক্স এন্ড পোর্সিলিন, ওয়্যাক্স পোর্সিলিন হচ্ছে কোনো পদার্থের নাম, তার মানে এটা উড, এটা একটা পদার্থ যদিও, তার মানে এটা আরেকটার কি না, অ্যান্টোনিম না। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম এর কনসেপ্টটা আমরা হোপফুলি বুঝতে পারলাম। আমি এটা ইরিজ করছি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন। এবার দেখেন ফলস হওয়ার সেকেন্ড কন্ডিশন। ফলস হওয়ার কি সেকেন্ড কন্ডিশন, ধরেন কন্ডিশনটা আমি যদি একটু লিখি, কন্ডিশন 2। ফলস হওয়ার সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইনফরমেশন given in the passage, অর্থাৎ প্যাসেজে তথ্য দেয়া আছে, প্যাসেজে তথ্যটা কি আছে, দেয়া আছে, বাট রিভার্স, ইনফরমেশন দেয়া আছে কিন্তু রিভার্স করছে, উল্টে গেছে। একটা এক্সাম্পল দেই, কি হইতে পারে, ধরেন কোয়েশ্চনে লেখা আছে জেমস হ্যাজ ডেভেলপড আ লট, অথবা এইভাবে লিখতে পারি যে জেমস হ্যাজ secured James has won many awards। কোশ্চেনে কি লিখলাম, জেমস অনেকগুলো অ্যাওয়ার্ড জিতছে বা জয়লাভ করছে। প্যাসেজে লিখলাম, প্যাসেজে লিখলাম জ্যাক হ্যাজ অ্যাচিভড অ্যাচিভ আ লট অফ অ্যাওয়ার্ডস। আমার উত্তরটা কি হবে, সবাই একটু চ্যাট বক্সে লিখেন তো। আমি লিখলাম যে জ্যাক হ্যাজ অ্যাচিভড এ লট অফ অ্যাওয়ার্ডস। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হবে বলেন? অ্যান্সারটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন? ইয়েস, অ্যান্সারটা হবে নট গিভেন। কেন নট গিভেন? কারণ দেখেন আমার প্যাসেজে, প্যাসেজে কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্ট হচ্ছে জেমস, প্যাসেজে কিন্তু জেমস না জ্যাকের তথ্য দিচ্ছে, তাহলে এটা তো অ্যান্টোনিম না। বুঝতে পারলাম? তাহলে আমার এটার অ্যান্সারটা কি হচ্ছে, নট গিভেন, কারণ জেমস নিয়ে কোনো আলোচনা প্যাসেজে দেয়া নাই। আচ্ছা, এবার ধরেন এই স্টেটমেন্টটাই কিভাবে ফলস হইতে পারে দেখেন, এই স্টেটমেন্টটাই ফলস হওয়ার ওয়ে। ধরেন আমি এবার প্যাসেজে লিখলাম, প্যাসেজ 2 দিচ্ছি, লিখলাম যে জেমস হ্যাজ অ্যাচিভ এ লট অফ অ্যাওয়ার্ডস, কমা দিয়ে লিখলাম উইথ, সরি লিখলাম কি জ্যাক হ্যাজ অ্যাচিভ এ লট অফ অ্যাওয়ার্ডস উইথ জেম স্টিল ট্রাইং, উইথ জেমস স্টিল কি ট্রাইং, যে স্টিল জেমস কি করতেছে, ট্রাই করতেছে। এবার আপনি একটু কনসেপ্টটা বুঝেন। কোয়েশ্চনে দেয়া আছে যে জেমস জয়লাভ করছে, প্যাসেজে বলছে জ্যাক জয়লাভ করছে উইথ
কিন্তু জেমস কি করতেছে, ট্রাই করতেছে। এবার দেখেন জেমস ট্রাই করতেছে, তার মানে কি জেমস অ্যাওয়ার্ড ওন করছে? সে কি অ্যাওয়ার্ড ওন করছে? ইয়েস অর নো? অ্যাওয়ার মানে সে কোনো অ্যাওয়ার্ড বা সে অর্থাৎ অ্যাওয়ার্ড কি করে নাই, ওন করে নাই। অ্যান্সার হচ্ছে কি নো। তাহলে এই জায়গায় বলছে ওন করছে, প্যাসেজে বলছে ওন করে নাই, উত্তর কি হবে? ফলস হবে। তাহলে এবার থিম দেখেন, প্রথম প্যাসেজে আমার কোশ্চেনের অ্যান্সার কি ছিল? ফলস, সরি নট গিভেন, কারণ জেমস নিয়ে কোনো আলোচনাই ছিল না। অর্থাৎ প্যাসেজ ওয়ানে জ্যাক নিয়ে আলোচনা, জেমস নিয়ে কোনো আলোচনাই নাই। আর প্যাসেজ টুতে দেখেন জ্যাক ওন করছে, জেমস স্টিল ট্রাই করতেছে, তার মানে জেমস নিয়ে আলোচনা দেয়া আছে, ইনফরমেশন গিভেন ইন দা প্যাসেজ, বাট রিভার্স করতেছে, জেমস জয়লাভ করে নাই, জ্যাক করছে। অর্থাৎ ক্লিয়ার যে জেমস জয়লাভ করে নাই, ইনফরমেশনটা কি হয়েছে, রিভার্স হয়েছে। তাহলে এইটা হচ্ছে আরেকটা কন্ডিশন ফলস হওয়ার জন্য। ওকে, আমার কাছে মনে হয় কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। তাহলে আমি কন্ডিশনটা আবারও দুইটা কন্ডিশন বলি, এটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। দেখেন আমি আবার একটু রিভিউ দিচ্ছি। আহ প্রথমটা হচ্ছে স্টেট অর্থাৎ কন্ডিশন নাম্বার টু, ইনফরমেশন দেয়া থাকবে বাট রিভার্স করবে, উল্টায়া যাবে। তো কোশ্চেনে যেটা বলছে যে জেমস ওন করছে অনেকগুলো অ্যাওয়ার্ড, প্যাসেজে বলছে যে অনেকগুলো অ্যাওয়ার্ড জয়লাভ করছে, জেমস নিয়ে কোনো আলোচনা নাই, এই জন্য আমার উত্তর কি ছিল? নট গিভেন। এইটাই আবার ফলস হইলো কিভাবে? জেক মানে অনেকগুলো অ্যাওয়ার্ড জয়লাভ করছে, উইথ জেমস স্টিল ট্রাইং, জেমস স্টিল ট্রাই করতেছে, এর মানে জেমস এখনো অ্যাওয়ার্ড জয়লাভ করে নাই, এই জন্য আমার উত্তর কি? ফলস। সো ইনফরমেশন গিভেন, তারপরে উল্টে যাচ্ছে। এইটা হচ্ছে ফলস হওয়ার সেকেন্ড কন্ডিশন, এবং এইটাই ধরতে পারেন আপনি মেইন কন্ডিশন, আসলে আপনার এক্সামে এইটাই আসবে। ক্লিয়ার? তাহলে এবার চলেন আমরা কিছু, এটা কতটুকু বুঝতে পারলাম এটার এবার একটু চেক হবে। আহ আপনাদেরকে আমি এখানে দুইটা কোয়েশ্চন শো করতেছি। প্রথম কোয়েশ্চনে লেখা আছে দেখেন, আমি জাস্ট একটু অ্যানালাইসিস করে দিই। লেখা আছে যে ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন। ক্রপস, যে ক্রপস গুলো ভার্টিক্যাল ফার্মে প্রডিউস হয় সেগুলো সিজনের উপর ডিপেন্ড করে, তার মানে সারা বছর কি হয় না। আচ্ছা, এবার নিচে প্যাসেজ, সবাই একটু পড়বেন প্যাসেজটা, পরে বলবেন উত্তর কিন্তু ফলস। এই প্যাসেজের অ্যান্সার কি? ফলস। আমি অ্যান্সার বলেই দিলাম। কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন যে এই ফলসটা কি দিয়া ফলস হয়েছে, এটা কি অ্যান্টোনিম নাকি এটা রিভার্স? ফলসটা কি দিয়ে হয়েছে? এটা কি অ্যান্টোনিম দিয়ে ফলস হয়েছে নাকি রিভার্স করে ফলস হয়েছে? আপনি জাস্ট এই বিষয়টা মেক শিওর করেন। 1 মিনিট টাইম ফর দ্যাট। আচ্ছা, এবার দেখেন আমরা একটু অ্যান্সার গুলো নেই। আমরা যেটা আলোচনা করছিলাম যে ফার্মিংটা ডিপেন্ড করে সিজনের উপরে, এটা আমার দেয়া আছে কিসের মধ্যে? এটা দেয়া আছে কোয়েশ্চনে। আর প্যাসেজে যেটা বলছে the supports of vertical farming claim many potential advantage for the system instead of, একটা এক্সাম্পল দিচ্ছে, ফর ইনস্ট্যান্স crops would be produced all over the year, সারা বছরই প্রডিউস করা যায়, তার মানে সিজনের উপর ডিপেন্ড করে না।
as they would keep in the artificially controlled optimum growing condition। তাহলে এবার দেখেন কোয়েশ্চনে বলছে এটা সিজনের উপর ডিপেন্ড করে, আর প্যাসেজে বলছে সারা বছর এটা করা যায়। এবার এই ডিপেন্ড অন সিজন, এটার ডিরেক্ট অ্যান্টোনিম হচ্ছে অল অ্যারাউন্ড অর অল ইয়ার অ্যারাউন্ড অর অল ইয়ার রাউন্ড। তাহলে আমার উত্তরটা আসলে অ্যান্টোনিম দিয়ে হয় নাই, সরি রিভার্স করে হয় নাই, আমার অ্যান্সারটা আসলে অ্যান্টোনিম দিয়ে হয়েছে। অ্যান্টোনিমটা কি? ডিপেন্ড অন সিজনের অ্যান্টোনিম হচ্ছে অল ইয়ার অ্যারাউন্ড। লেটস গো ফর দ্য নেক্সট কোয়েশ্চন নাও। সেম থিং, এটা হচ্ছে আমার কোয়েশ্চনে বলা আছে দেখেন, দ্য ফলকার্ক হুইল হ্যাজ লিঙ্ক দ্য ফোর্ট অ্যান্ড সিয়াল ক্যানেল উইথ দ্য ইউনিয়ন ক্যানেল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। অর্থাৎ প্রথমবারের মতো এটা কি করছে? কানেক্ট করছে। আই রিপিট, যে এই যে ফলকার্ক হুইল এটারে প্রথমবারের মতো কানেক্ট করছে, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। ফর দ্য ফার্স্ট টাইম মানে কি? প্রথমবার। সো এখানে দেখেন আমার প্যাসেজটা দেয়া আছে, প্যাসেজটা দেয়া আছে। সো আপনাদের কাজ হচ্ছে সবাই প্যাসেজটা পড়বেন, পরে উত্তর কিন্তু ফলস, কিন্তু আপনি ফাইন্ড আউট করবেন যে কিভাবে ফলস হইলো। ফলসটা কি রিভার্স করে নাকি ফলসটা অ্যান্টোনিম দিয়ে। জাস্ট রাইট ডাউন। ওকে, লেটস গেট দ্য অ্যান্সার নাও। বলছে দেখেন, দ্য ফলকার্ক হুইল ইন স্কটল্যান্ড ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি রোটেটিং লিফট, একমাত্র লিফটিং বোর্ড। হ্যাঁ, তারপরে বলছে 2002 সালে ইটস আ সেন্ট্রাল অ্যাম্বিশাস প্রজেক্টের, যেটা রিস্টোর করছে নেভিগেবিলিটি অ্যাক্রস স্কটল্যান্ড বাই রিকানেক্টিং দ্য হিস্ট্রিক্যাল ওয়াটারওয়েজ। রিকানেক্টিং মানে পুনরায় সংযুক্ত করছে। আচ্ছা, এবার দেখেন আমরা প্যাসেজটা একটু বোঝার ট্রাই করি, কোয়েশ্চন এবং প্যাসেজের সাথে লিংক করি। কোয়েশ্চনে বলছে প্রথমবার এটা কানেক্ট করছে, আর প্যাসেজে বলছে রিকানেক্টিং, পুনরায়। তাহলে প্রথমবারের অ্যান্টোনিম হচ্ছে পুনরায়, ফার্স্ট টাইমের অ্যান্টোনিম হচ্ছে রিকানেক্টিং। তাহলে আমার অ্যান্সারটা কিন্তু ফলস হয়েছে, অ্যান্টোনিম দিয়ে ফলস হয়েছে, নট রিভার্স। হপফুলি গট ইট। ওকে, নেক্সট ওয়ানে যাচ্ছি আমরা। দেখেন কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 কি আছে দেখেন, বলছে যে ইন্ডিভিজুয়াল কর্ক ট্রিজ মাস্ট বি লেফট 25 ইয়ার্স বিটুইন দ্য, এর মধ্যে এই গাছের বা এই ট্রিজ, এটা যদি একটু ড্র করে দেখেন কোয়েশ্চনের পর আছে, তাইলে বলছে ফার্স্ট হারভেস্ট করছেন, রোপণের কিছুদিন পরে ধরেন কলা নিলেন, এটারে বলা হয় ফার্স্ট হারভেস্ট। তারপরে আবার কলা নিলেন, যদিও কলা সেকেন্ড টাইম নেওয়া যায় না, তাও এক্সাম্পল দিচ্ছি, সেকেন্ড হারভেস্ট। তাহলে প্রথমবার কলা নিছেন আর দ্বিতীয়বার কলা নিছেন, এই দুইটার মধ্যে গ্যাপ থাকবে 25 বছর। অর্থাৎ প্রথমবার কলা নেয়ার ঠিক 25 বছর পরে আপনি আবার কি নিবেন? কলা নিবেন। এটা হচ্ছে কোয়েশ্চনের আলোচনা।
এবার এইটা হচ্ছে আমার প্যাসেজ, সবাই একটু পড়বেন, পরে দেখবেন যে এটা অ্যান্টোনিম দিয়ে ফলস নাকি রিভার্স করে ফলস। দেখেন সবাই পড়েন, অ্যান্টোনিম দিয়ে ফলস নাকি রিভার্স করে ফলস, ফাইন্ড আউট করেন। ওকে, উত্তর ফলস সবাই জানেন তো, এই জন্য পড়তেছেন কিনা এটা আমার সন্দেহ আছে। তো যাই হোক, এবার দেখেন আমি আবার একটু অ্যানালাইসিস করি, কোয়েশ্চনটা অ্যানালাইসিস করলাম, এবার প্যাসেজটা অ্যানালাইসিস করি। কোয়েশ্চনটা আমি আবার একটু রিপিট করছি, দেখেন বলছে যে আপনি প্রথমবার কলা নিবেন, তার ঠিক 25 বছর পরে সেকেন্ড বার কলা নিতে হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চনের আলোচনা। প্যাসেজে যেটা বলছে দেখেন, cork plantation is above all an exercise in patience। এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। From the planting of cork slapping to fast harvest takes 25 years। অন্য আলোচনা করতেছে, ধরেন আপনি কলা, এগেইন যেহেতু আগেরটা কলা দিয়ে দিলাম, এটা কলা দিয়ে দিই, ধরেন আপনি কলা গাছ রোপণ করছেন, প্ল্যান্ট করছেন, প্ল্যান্ট। এবার হারভেস্ট, হারভেস্ট মানে আপনি ফার্স্ট হারভেস্ট, প্রথমবার কলা নিছেন, তাহলে ফার্স্ট টাইম কলা নিবেন, এটার মধ্যে গ্যাপ থাকতে হবে 25 বছর। এ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি আর ডেকেট মানে হচ্ছে 10 ইয়ার্স মাস সেপারেট হারভেস্ট ফ্রম ইন্ডিভিজুয়াল ট্রি, অর্থাৎ পরবর্তী যত হারভেস্টই আপনি করেন গ্যাপ থাকবে 10 বছর। অর্থাৎ সেকেন্ড টাইম কলা নিছেন, 10 বছরের গ্যাপ, থার্ড টাইম কলা নিছেন, 10 বছরের গ্যাপ, ফোর্থ টাইম কলা নিবেন, কয় বছরের গ্যাপ, 10 বছরের গ্যাপ। তাহলে এইটা হচ্ছে কি আলোচনা। তাহলে এবার যদি আমরা ইনফরমেশন গুলো ম্যাচ করি, দেখেন আমার কোয়েশ্চনে কি ছিল, 25 ইয়ার্স গ্যাপ থাকতে হবে, বলেন প্যাসেজে এটা নিয়ে আলোচনা আছে কিনা, ইয়েস এন্ড নো। প্যাসেজে কি এটা নিয়ে আলোচনা আছে? ইয়েস, আলোচনা কিন্তু দেয়া আছে। বাট এবার ম্যাচ করেন, প্রথম হারভেস্ট থেকে সেকেন্ড হারভেস্টে কি 25 বছর লাগে, নাকি আপনার 25 বছর লাগে, নাকি 10 বছর লাগে? দেখেন 25 বছর নাকি 10 বছর, 10 ইয়ার্স। তার মানে আমার 25 ইয়ার্স নিয়ে আলোচনা আছে, ইনফরমেশন গিভেন। বাট এখানে আমি কেটে লিখতে পারতেছি যে 25 বছর না, 10 বছর লাগে। 25 বছর না, কয় বছর লাগে, 10 ইয়ার্স লাগে। তো এই জায়গাতে ইনফরমেশনটা কি হইতেছে, রিভার্স হইতেছে, উল্টায়া যাচ্ছে। হোপফুলি ক্লিয়ার। দেখেন নেক্সট ওয়ান বলছে, 16th century ইউরোপিয়ান ডলস ওয়ার নর্মালি মেড অফ ওয়্যাক্স এন্ড পোর্সেলেন। অর্থাৎ 16th সেঞ্চুরিতে যে ডলগুলো মেক হইতো সাধারণত এগুলো কি দিয়ে বানানো হইতো, পোর্সেলিন এবং ওয়্যাক্স দিয়ে। আমি আবার একটু রিপিট করে দেখেন, 16th সেঞ্চুরি মানে কি, 16th সেঞ্চুরি মানে হচ্ছে 1500, 1500 সাল এক থেকে 1600 সাল পর্যন্ত তারা যে কি বানাইতো, ডল বানাইতো, সেগুলো বানাইতো হচ্ছে ওয়্যাক্স এবং পোর্সেলিন দিয়ে। এটা আমার ইনফরমেশন হচ্ছে কোয়েশ্চনের। গট ইট? সো প্যাসেজটা নিচে আবারও দেয়া আছে, সবাই একটু পড়েন, পড়ে অ্যান্সার করেন যে ট্রু, ফলস অর নট গিভেন। সরি, ট্রু ফলস নট গিভেন, অ্যান্সার কি হবে, ডিরেক্ট ফলস। বাট ফাইন্ড আউট করবেন যে রিভার্স করে ফলস হয়েছে নাকি অ্যান্টোনিম দিয়ে ফলস হয়েছে।
এটাও কি হচ্ছে রিভার্স, অনেকে রিভার্স লিখছে। চলে আমি একটু দেখি। বলছে দিস হ্যাভ changed over centuries from the wood that was standard in 16th century। এবার দেখেন বলছে 16th সেঞ্চুরি মানে 1501 থেকে 1600 সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড ছিল উড, তার মানে উড দিয়ে তারা মেক করতো। উড নিয়ে আলোচনা আছে। এবং বলছে থ্রো ওয়্যাক্স এন্ড পোর্সেলিন লেটার সেঞ্চুরি। লেটার সেঞ্চুরিজ মানে এটা হইতে পারে সেঞ্চুরিজ, 1700 হইতে পারে, 1800 হইতে পারে, 1900 হইতে পারে। ক্লিয়ার? তার মানে আমার পয়েন্ট গুলো দেখেন। তাহলে আমার, এবার আপনি বলেন 1700 থেকে 16th সেঞ্চুরি, তাহলে কোয়েশ্চনে যেটা ছিল কি 16th সেঞ্চুরিতে ওয়্যাক্স এন্ড পোর্সেলিন এটা নিয়ে আলোচনা আছে কিনা, ইয়েস অর নো বলেন। 16th সেঞ্চুরি নিয়ে ওয়্যাক্স এবং পোর্সেলিন এই দুইটা নিয়ে প্যাসেজে আলোচনা আছে কিনা? আছে, আলোচনা কিন্তু দেয়া আছে। এবার আপনি বলেন যে 16th সেঞ্চুরিতে কি আসলে ওয়্যাক্স এবং পোর্সেলিন দিয়ে তারা মেক করতো, নাকি ওই সময়টাতে উড দিয়ে মেক করতো? ইয়েস, উড দিয়ে মেক করতো। এবং ওয়্যাক্স এবং পোর্সেলিনটা কি 16th সেঞ্চুরির জন্য ছিল নাকি পরবর্তী সেঞ্চুরির জন্য, বা 17th 18th সেঞ্চুরির জন্য? ইয়েস, 17th এবং 18th সেঞ্চুরির জন্য। তার মানে ইনফরমেশন আছে, বাট কি হইতেছে, উল্টায় যাইতেছে। যা আছে তার ঠিক উল্টায় যাচ্ছে। দ্য অ্যান্সার শুড বি ফলস উইথ দ্য অ্যাপ্রোচ অফ অ্যান্টোনিম, সেকেন্ড কন্ডিশন দিয়ে। হোপফুলি বুঝতে পারলাম। তাহলে এইগুলো হচ্ছে কি ফলস হওয়ার শর্ত। তাহলে ফলস হওয়ার শর্তটা আমি আবার একটু রিপিট করি। ফলস হবে দুইটা কন্ডিশনের উপর বেস করে। প্রথম কন্ডিশন হচ্ছে ফলস হওয়ার জন্য কি দেয়া থাকতে হবে, অ্যান্টোনিম দেয়া থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ফলস হওয়ার জন্য অবশ্যই কি থাকতে হবে, ইনফরমেশন দেয়া থাকবে, তারপরে ইনফরমেশনটা রিভার্স করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে আমরা লিখবো ফোকাসিং পয়েন্ট। ফোকাসিং পয়েন্ট, ফোকাসিং পয়েন্ট নিয়ে যদি একটু শর্ট করে বলি, ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট, বাংলিশ লিখতেছি, চেঞ্জ হলে অ্যান্সার হবে ফলস, সেটাই ফোকাসিং পয়েন্ট। যে পয়েন্ট চেঞ্জ হলে অ্যান্সার হবে ফলস, সেটাই আমার ফোকাসিং পয়েন্ট। যেমন কোয়েশ্চেন নাম্বার 8 বলছে দেখেন, দ্য ওয়েবসাইট www.newzealand.com aim to provide ready-made itineraries and packages for travel companies and individual tourists। ধরেন কোয়েশ্চন আছে www.newzealand.com, প্যাসেজ যে পাইলেন www.bangladesh.com, উত্তর কি ফলস হবে? জাস্ট ইয়েস নো লিখবেন। উত্তর কি ফলস হবে? নিউজিল্যান্ড.কম এর পরিবর্তে বাংলাদেশ.কম যায় পাইছেন, অ্যান্সার কি ফলস হবে? সবাই কিন্তু অ্যান্সারটা লিখবো না, তার মানে ইটস নট দ্য ফোকাসিং পয়েন্ট। আচ্ছা ধরেন আপনি যে কোয়েশ্চনে ট্রাভেল কোম্পানির পরিবর্তে আপনি পাইছেন ধরেন ট্রাভেল, অন্য যে কোনো কোম্পানির নাম পাইছেন, ট্রাভেল কোম্পানির পরিবর্তে আপনি পাইছেন আহ আর কি কোম্পানি হইতে পারে, মানে ধরেন গার্মেন্টস কোম্পানি বা এই জাতীয় কোনো কিছু, উত্তর কি আসলে ফলস হবে? না, তার মানে এটাও আমার ফোকাসিং পয়েন্ট না। ধরেন ইন্ডিভিজুয়াল টুরিস্টের পরিবর্তে আপনি যে পাইছেন অন্য কিছু, ইন্ডিভিজুয়াল টুরিস্টের পরিবর্তে আপনি পাইছেন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার, উত্তর কি ফলস হবে? না, তার মানে এটাও আমার ফোকাসিং পয়েন্ট না। ধরেন এখানে আছে রেডিমেড আইটিনারিজ। রেডিমেড আইটিনারিজ মানে ভ্রমণ পথ। ধরেন রেডিমেড দ্বারা বোঝাচ্ছে ভ্রমণ পথটা আপনার তৈরি করতে হবে। ধরেন, সরি, রেডিমেড মানে অলরেডি বানানো আছে।
রেডিমেড মানে অলরেডি কি মেক করা আছে। আপনি যে পাইলেন যে রাস্তা বা আইটিনারিজ ভ্রমণের পথ আপনাকে তৈরি করতে হবে, উত্তর কি হবে বলেন? কোয়েশ্চনে আছে রাস্তাঘাট বানানোই আছে, ভ্রমণের ইয়েটা বানানোই আছে, আর প্যাসেজে যে পাইলেন তৈরি করতে হবে, উত্তর কি ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? ইয়েস, উত্তর কি হয়ে যাবে? ফলস। তার মানে এইটা হচ্ছে আমার ফোকাসিং পয়েন্ট, রেডিমেড আইটিনারিজটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট। অর্থাৎ কোয়েশ্চনের যেই পয়েন্টটা চেঞ্জ হলে, প্যাসেজে চেঞ্জ হলে উত্তর হবে ফলস, এটাই ফোকাসিং পয়েন্ট। যেমন নাম্বার 9, it was found most visitors started searching the website by geographical location। আচ্ছা, আপনি ধরেন জিওগ্রাফিক্যাল লোকেশনের পরিবর্তে আপনি যা পাইলেন যে মানুষরা ওয়েবসাইট সার্চ করে ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের মাধ্যমে, অথবা তারা ওয়েবসাইটে সার্চ না করে ধরেন তারা ওই অ্যানালগ ম্যাপের মধ্যে খুঁজে, আমার কি উত্তর ফলস হবে? না। ধরেন আপনি যে পাইছেন মোস্ট ভিজিটর, মোস্ট ভিজিটরের পরিবর্তে লেখা আছে ফিউ ভিজিটর, উত্তর কি হবে বলেন তো এবার? ইয়েস, উত্তর এবার কি হবে? ফলস। তার মানে এখানে মোস্ট ভিজিটরটাই আমার ফোকাসিং পয়েন্ট। এগেইন ধরেন কোয়েশ্চেন নাম্বার 10 এ যেটা আছে যে অ্যাকর্ডিং টু রিসার্চ 20% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু অ্যাকোমোডেশন। আচ্ছা, 26% মানুষের সন্তুষ্টি নির্ভর করে অ্যাকোমোডেশনের উপরে। আপনি যে প্যাসেজে পাইলেন 26% মানুষের স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে ওয়াইফাই ফেসিলিটির উপরে, বলেন উত্তর কি ফলস হবে? না, উত্তর কি হবে না? ফলস হবে না, কারণ অ্যাকোমোডেশন নিয়ে প্যাসেজে কোনো আলোচনাই কি দেয়া নাই, নট দ্য পয়েন্ট। আবার ধরেন আপনি যে পাইলেন যে 26% ভিজিটরের স্যাটিসফ্যাকশনের পরিবর্তে 100% ভিজিটরের স্যাটিসফ্যাকশন নির্ভর করে অ্যাকোমোডেশনের উপরে, এবার আমার উত্তর কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তার মানে এটাই আমার কি ফোকাসিং পয়েন্ট। তারপরে হচ্ছে ভিজিটর টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন লোকাল কালচার। আচ্ছা, ধরেন ভিজিটর ইন নিউজিল্যান্ডের পরিবর্তে পাইলেন ভিজিটর ইন বাংলাদেশ, উত্তর কি ফলস হবে? ডেফিনেটলি না, তাহলে আমার এটা ফোকাসিং পয়েন্ট না। আচ্ছা, এবার ধরেন আপনি পাইলেন যে ভিজিটর নিউজিল্যান্ডের যারা আছে তারা লোকাল কালচার না, তারা লোকাল স্পোর্টস এর উপরে কানেক্টেড হয় বা লোকাল স্পোর্টসে ইনভলভ হয়, উত্তর কি ফলস হবে? না। আপনি ধরেন যে পাইলেন যে ভিক্টর নিউজিল্যান্ড যারা আছে তারা লাইক টু বিকাম ইনভলভের পরিবর্তে তারা হেট করে, উত্তর এবার কি হবে? লোকাল কালচারে ইনভলভ হইতে তারা হেট করে, ফলস হয়ে যাবে। তাহলে এবার ফলস হইছে, তার মানে দিস ইজ দা পয়েন্ট লাইক টু বিকাম, এটাই হচ্ছে আমার ফোকাসিং পয়েন্ট। আচ্ছা, তারপরে 12 নাম্বার হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজনের জন্যই আমরা এজ ইট ইজ ওই যে 4টা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে, ওই অ্যাপ্রোচে যাব। 13 নম্বরে বলছে ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ফার্স্ট ভিজিট। তারা নিউজিল্যান্ডে রিটার্ন করবে, এর পরিবর্তে তারা রিটার্ন করবে ইংল্যান্ডে, উত্তর কি ফলস হবে? না, তার মানে এটা ফোকাসিং পয়েন্ট না। কিন্তু ধরেন এখানে আছে তারা আনলাইকলির পরিবর্তে তারা হাইলি ইন্টারেস্টেড, উত্তর কি হবে আমার? ফলস হবে। তার মানে এই এই জায়গাটা হচ্ছে কি আমার ফোকাসিং পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা এটা কেন বুঝলাম, কারণ ফোকাসিং পয়েন্টটা ট্রু ফলস এর সাথে খুব ডিপলি কানেক্টেড। ফোকাসিং পয়েন্টটা ওই পয়েন্টটা যেই পয়েন্টটা চেঞ্জ হলে আপনার উত্তরটা কি হয়ে যাবে? আপনার উত্তরটা হবে ফলস। সো যেমন এটার আর একটু প্র্যাকটিস করে চলেন আমরা, ফলস ভার্সেস নট গিভেন যেহেতু আমরা পড়ছি। যেমন এখানে দেখেন একটা কোয়েশ্চেন দেয়া আছে, many experts believe that California made little progress in readying itself to fight fires। আচ্ছা, ক্যালিফোর্নিয়া তার নিজেরে কি করছে? প্রিপেয়ার করছে। প্রিপেয়ার কি বেশি করছে না কম করছে? খুবই কম করছে। কেন কম করছে? তার নিজেরে ফরেস্ট ওই যে আগুনের সাথে ফাইট করতে। এখানে দেখেন দুইটা প্যাসেজ আছে, একটা হচ্ছে প্যাসেজ 1
আরেকটা হচ্ছে বা প্যাসেজ এ, এবং আরেকটা হচ্ছে প্যাসেজ বি। প্যাসেজ এ আরেকটা হচ্ছে প্যাসেজ বি। তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা দুইটা প্যাসেজ একটু পড়বেন, পড়ে ফাইন্ড আউট করেন কোন প্যাসেজের উত্তর ফলস আর কোনটার উত্তর নট গিভেন। অপশন কিন্তু দুইটা, একটা হচ্ছে ফলস আর একটা হচ্ছে নট গিভেন। পড়েন। আচ্ছা চলেন, তাহলে আমরা একটু কোশ্চেনটা বুঝি যে ক্যালিফোর্নিয়া লিটল প্রগ্রেস করছে, তার মানে তারা প্রগ্রেস করে নাই। এবার প্রথম প্যাসেজে বলছে দ্যাটস মেনি এক্সপার্ট গিভ ক্যালিফোর্নিয়া হাই মার্ক ফর মেকিং প্রগ্রেস, তার মানে ক্যালিফোর্নিয়া কি প্রগ্রেস করছে, একদম উল্টা আলোচনা। ইন রিসেন্ট ইয়ার্স এন্ড সাম অফ দ্য লার্জ ফায়ার্স ইন দ্য স্টেট রিচ থাউজেন্ডস অফ একরস, এবং মানে অনেকগুলো মানুষের ওই যে ফায়ার, ফরেস্ট ফায়ার করে কি মারা গেছে। তাহলে এবার দেখেন এখানে প্রথমে হচ্ছে ক্যালিফোর্নিয়া নিয়ে কিন্তু আলোচনা দেয়া আছে, এবং কোয়েশ্চনে ছিল ক্যালিফোর্নিয়া কম প্রগ্রেস করছে, প্যাসেজে বলছে ক্যালিফোর্নিয়া কি করছে, হাই মার্ক, অনেক বেশি প্রগ্রেস করছে, অনেক বেশি প্রগ্রেস করছে। তার মানে আমার উত্তরটা কি, ফলস। নেক্সট ওয়ানে বলছে দেখেন মেনি এক্সপার্ট গিভ ফ্লোরিডা হাই মার্কস ফর মেকিং অন প্রিপারেডনেস ইন রিসেন্ট ইয়ার্স। দেখেন এখানে কি আমার কোয়েশ্চনে ক্যালিফোর্নিয়া নিয়ে আলোচনা আছে? ক্যালিফোর্নিয়া নিয়ে কি নাই, কোনো আলোচনাই নাই। কিন্তু হাই মার্কস প্রগ্রেস হয়েছে এই ধরনের তথ্য কিন্তু দেয়া আছে। বাট এই ধরনের তথ্য দেয়া থাকলে হবে না, আমার ক্যালিফোর্নিয়া নিয়ে কি আলোচনা থাকতে হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে নট গিভেন। নেক্সট ওয়ানে যাই আমরা একটু। দেখেন এখানে বলছে র্যান্ডি জ্যাকব বিলিভস দ্য লস অফ লাইফ উইল কন্টিনিউ এট দ্য সেম লেভেল ডেসপাইট চেঞ্জেস। আচ্ছা এটা কে বিলিভ করে? র্যান্ডি জ্যাকব, যে তাদের যে লস হয়েছে এটা কন্টিনিউ হবে। So, এখানেও দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে প্যাসেজ এ আর একটা হচ্ছে প্যাসেজ বি। এগেইন আপনাদের কাজ হলো পড়বেন, পইরা ফাইন্ড আউট করেন কোনটার উত্তর ফলস, কোনটার উত্তর নট গিভেন। Okay, let's try to get the solution now.
বলছে নট উইথস্ট্যান্ডিং অল দ্য ড্যামেজেস দ্যাট উইল কন্টিনিউ টু বি কজ বাই ওয়াইল্ড ফায়ার্স উই উইল নো লঙ্গার সাফার দ্য লস। আমরা সাফার করব না, তার মানে কোয়েশ্চনে বলছে কি আমরা সাফার করব, কন্টিনিউ থাকবে সেম লেভেলে, আর এখানে বলছে আমরা সাফার করব না, তার মানে কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। এবং এই যে থিওরিটা, এই থিওরিটা কে দিছে? রেন্ডি জেকব দিছে। তাহলে আমার এখানের উত্তরটা কি হচ্ছে? ফলস। কারণ রেন্ডি জেকব নিয়ে আলোচনা আছে, কিন্তু রেন্ডি জেকব কোয়েশ্চনে বলছে, রেন্ডি জেকব বলেছে যে এটা কি হবে না, সেম লেভেল আমরা কন্টিনিউ করব, প্যাসেজে বলছে আমরা সাফার করব না, নো লঙ্গার সাফার। তাহলে আমার উত্তরটা কি হলো? ফলস। আর এটাতে যেটা আছে দেখেন, নট উইথস্ট্যান্ডিং অল দ্য ড্যামেজেস কন্টিনিউ কজড বাই ফায়ার্স উই নো লঙ্গার সাফার দ্য লস। আমরা কি সাফার করব না, সাফার করব না নিয়ে কিন্তু এই জায়গাতে আলোচনা আছে, বাট এটা বলছে কি জেমস। তার মানে জেমস বলছে, আমার কোশ্চেনে কিন্তু জেমস বলে নাই, কোশ্চেনের ডিমান্ড কি ছিল? রেন্ডি জেকব। সো রেন্ডি জেকব নিয়ে কোনো আলোচনাই নাই, তাহলে এটা যেহেতু আলোচনা নাই, এটা হচ্ছে আমার নট গিভেন। ক্লিয়ার? তাহলে আমি আজকে দেখেন, আমরা আজকে মূলত প্রথমে যেটা সলভ করলাম মডিফায়ার। মডিফায়ারটা একটু রিভিউ দেই। মডিফায়ার হচ্ছে কোয়েশ্চনের ওই পয়েন্টটা, অর্থাৎ কোয়েশ্চনের অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, মোস্ট, ম্যানি, এই জাতীয়, অর্থাৎ যেই মডিফায়ার যে ওয়ার্ডটা, এটা মেইনলি নাউনকেই মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন মোস্ট স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কারা? মোস্ট, অধিকাংশ। তাহলে এবার মডিফায়ার যদি কোয়েশ্চনে থাকে, প্যাসেজে যদি মডিফায়ার না থাকে, উত্তর হবে অর্থাৎ মডিফায়ার মিসিং হয়, উত্তর হবে নট গিভেন। মডিফায়ার যদি সেম থাকে, উত্তর হবে ট্রু। মডিফায়ার যদি চেঞ্জ হয়, তাহলে উত্তর হবে ফলস। তারপরে আমরা পড়লাম ফলস ভার্সেস নট গিভেন। এটার দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে ফলস হওয়ার প্রথম শর্ত হলো অ্যান্টোনিম থাকবে। ফলস হওয়ার সেকেন্ড কন্ডিশন হচ্ছে দেয়া থাকবে বাট উল্টায় যাবে, রিভার্স থাকবে। আর এবার আমরা দেখলাম ফোকাসিং পয়েন্ট। ফোকাসিং পয়েন্ট মানে কোয়েশ্চনের যে পয়েন্ট চেঞ্জ হলে উত্তর হবে ফলস, সেটাই কিন্তু ফোকাসিং পয়েন্ট। ক্লিয়ার? সো এবার আমরা একটু লাস্ট কনসেপ্ট গুলো নিয়ে একটু ডিসকাস করি। আমাদের আর যে কনসেপ্ট আছে ট্রু ফলস নট গিভেন এর জন্য, ওকে, এবার আমরা তাহলে টাইটেল দিব অনলি। অনলি, অনলি বিষয়টা যদি একটু বলি, দেখেন এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, টি ইজ অনলি ফাউন্ড ইন সিলেট। টি শুধুমাত্র সিলেটে পাওয়া যায়। আপনাদের জন্য আমি প্যাসেজ দিলাম চারটা, আপনারা চারটা প্যাসেজ পড়বেন, ওইরা লিখবেন কোন প্যাসেজের জন্য অ্যান্সার কি হয়, কোনটার উত্তর ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন। চারটা প্যাসেজ দিচ্ছি, চারটার জন্য ডিফারেন্ট চারটা অ্যান্সার হবে। চারটা মানে কি, তিনটাই অ্যান্সার ট্রু ফলস নট গিভেন থেকে হবে। সো আপনারা একটু লিখেন জাস্ট কোনটার অ্যান্সার ট্রু হচ্ছে, ফলস হচ্ছে, নট গিভেন হচ্ছে। এবং আপনাদের জন্য আমি 2 মিনিটস টাইম দিচ্ছি, ভেবে চিন্তে অ্যান্সার গুলো লিখবেন।
ওকে, চলেন আমরা অ্যান্সার গুলো এবার নিই। প্রথমটাতে বলছে দেখেন ট্রি ইজ অ্যাভেলেবল সোললি ইন সিলেট। দেখেন অনলির সিনোনিম হচ্ছে সোললি, উত্তর কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এবং অনলি কোয়েশ্চনের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে অনলি, দুইটা নিয়েই প্যাসেজে আলোচনা আছে এবং দুইটাই প্যাসেজ, কোয়েশ্চন এবং প্যাসেজ হুবহু মিলে যাচ্ছে, 100% মিলতেছে। আমার উত্তর হবে ট্রু। সেকেন্ড প্যাসেজে বলছে দেয়ার আর মেনি প্লেসেস সাচ এস সিলেট, তারপরে কুড়িগ্রাম, তারপরে শরীয়তপুর, আল্লাহ প্র্যাকটিস সেন্টার, এটা আমাদের অফলাইন প্রতিষ্ঠানের নাম, যেখান থেকে আপনি টি কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। দেখেন এবার কোয়েশনে ছিল অনলি কিওয়ার্ড, এটা নিয়ে কিন্তু আলোচনা আছে, প্যাসেজে আলোচনা আছে। কিন্তু আপনি এবার একটু আস্ক করেন তো নিজের, যে এই প্যাসেজ অনুযায়ী আপনি কি শুধুমাত্র ইজ ইট ইজ সিলেট অনলি, শুধুমাত্র সিলেটে কি আপনি কালেক্ট করতে পারবেন টি, নাকি অন্য জায়গায় করতে পারবেন? সিলেট কি অনলি? না, সিলেট অনলি না। ধরেন আমি বললাম যে সিলেট অনলি, এটার উল্টা 100% কন্ট্রাডিক্ট হচ্ছে, সিলেট অনলি না, প্যাসেজও কিন্তু তাই বলতেছে। তার মানে আমার উত্তর কি হবে, এটা ফলস। তাহলে এখানে থিম হচ্ছে যে কোয়েশ্চনের কিওয়ার্ড দেয়া আছে এবং বলছে যে এটা অনলি না, এরকম যদি হয় তাহলে আমার উত্তর হবে ফলস। সেকেন্ডটা দেখেন বলছে দেয়ার আর মেনি প্লেসেস সাচ এস কুড়িগ্রাম, শরীয়তপুর, প্র্যাকটিস সেন্টার, যে জায়গা থেকে আপনি টি কিনতে পারবেন। দেখেন এইখানে মূলত কিওয়ার্ড সিলেটই মিসিং, কিওয়ার্ড সিলেক্টটাই কি আছে, মিসিং আছে। তাহলে যেহেতু কিওয়ার্ড মিসিং, উত্তর হবে নট গিভেন। আর নেক্সট ওয়ানে বলছে দেখেন ইউ ক্যান বাই টি ইন সিলেট। দেখেন এখানে সিলেট কিওয়ার্ড দেয়া আছে বাট এখানে অনলি নাই, তাহলে অনলি যেহেতু নাই, এটার উত্তর কি হবে, নট গিভেন। সো এটার একটু কুইকলি স্ক্রিনশট দিয়ে দিন। ক্লিয়ার? ওকে, তাহলে এটাই মূলত। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, এটা একটু লাস্ট শর্ট করে বলে দিই। আরেকটা পয়েন্ট হচ্ছে টেন্স, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে টেন্স আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। টেন্স, প্রথম শর্ত হচ্ছে ধরেন কোয়েশ্চন যেই টেন্সেই থাকবে, প্যাসেজটাও সেম টেন্সে থাকা লাগবে। ধরেন কোয়েশ্চন আছে পাস্টে, প্যাসেজও আছে পাস্টে, তখন উত্তর হবে ট্রু অথবা ফলস। আর ধরেন কোয়েশ্চন আছে ফিউচারে, সরি কোয়েশ্চন আছে ধরেন পাস্টে, প্যাসেজ আছে ফিউচারে, তার মানে টেন্স কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। টেন্স চেঞ্জ হলে উত্তর হবে নট গিভেন। তাহলে এটা একমাত্র কন্ডিশন, আপনি যদি এক লাইনে মনে রাখেন তাহলে গুণে না, টেন্স চেঞ্জ হলে অ্যান্সার নট গিভেন। আই রিপিট, টেন্স যদি চেঞ্জ হয় অ্যান্সার হবে নট গিভেন। তাহলে কোয়েশ্চন ট্রু অথবা ফলস হওয়ার জন্য কোয়েশ্চনটা যেই প্যাসেজ টেন্সে থাকবে, প্যাসেজটাকেও সেম টেন্সেই থাকতে হবে, এটাই হচ্ছে শর্ত। অন্য যে কোনো টেন্সে থাকলে উত্তর হবে নট গিভেন, এটা মনে রাখবেন সবাই। এটার একটা কুইকলি স্ক্রিনশট দেন। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা এতটুকুই ক্লাসের আলোচনা, মেইন আলোচনা লেসন বা এতটুকুই ছিল। তাহলে আমরা এবার যেটা আমাদের করা উচিত, আমি আপনাদেরকে একটু পরেই দুইটা প্যাসেজ দিব। আমি আপনাদেরকে কিন্তু ক্যামব্রিজ গুলো কিনতে বলি, ক্যামব্রিজ, ক্যামব্রিজ লিস্ট, ক্যামব্রিজ 8 থেকে একদম 19 পর্যন্ত কিনে নেবেন। সো আমি আপনাদেরকে দুইটা প্যাসেজ দিব, বা একটা প্যাসেজ দিই আজকে, একটা প্যাসেজ দিব যেটাতে আপনার কোয়েশ্চন টাইপ থাকবে গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন। আপনাদের কাজ হবে আপনারা 20 মিনিটের একটা টাইমার নেবেন, 20 মিনিটের টাইম নিয়ে ওই প্যাসেজটা সলভ করবেন।
এবং এই প্যাসেজের সলভ ক্লাস হবে আগামীকালকে। ক্লিয়ার? এবং তার আগে অবশ্যই ট্রু ফলস নট গিভেন রিলেটেড যত ধরনের আলোচনা আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করলাম এবং আজকের ক্লাসে করলাম, আপনারা সবগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে রিভিউ দিবেন। ইন কেস যদি কারো কোনো কনফিউশন থাকে, যে কোনো পয়েন্ট নিয়ে অবশ্যই আমাকে টেক্সট দিবেন বা ইনফর্ম করবেন। তাছাড়াও যদি আজকের ক্লাস নিয়ে আমাদের কারো কনফিউশন থাকে, আপনাদেরকে আমি আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি। ইউ ক্যান আনমিউট yourself and ask me the question, please. লিজা আছেন, তন্নি আছেন, তরিকুল আছেন। প্লিজ আপনাদের কারো কোনো কনফিউশন অথবা কোয়েশ্চেন থাকলে আপনারা কিন্তু আনমিউট হইতে পারবেন। কারো কি কনফিউশন আছে? আনমিউট হওয়ার সুযোগ আছে কিন্তু। ওকে, তরিকুল ভাই, আপনার কোনো কনফিউশন আছে? না ভাই, কনফিউশন নাই। আমি হচ্ছে লেটে জয়েন করছি তো, তো যে কারণে প্রথম গুলো দেখতে পারি না। আমি ভিডিও দেখবো পরে আর কি। ঠিক আছে। তন্নি, আপনার কোনো কনফিউশন আছে? কিছু কনফিউশন আছে ভাইয়া, আবার ভিডিওটা দেখা লাগবে। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কনফিউশন থাকবেই, ফলস ভার্সেস নট গিভেন এটা কমপ্লেক্স একটা পার্ট। সো ভিডিওটা আবারও দেখেন, তাও যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।